সেটাই ইন দ্য ম্যাটার অফ একটা দিয়ে সেকশন সিভিল রিভিশনের ক্ষেত্রে আপনার কি করতে হবে, এই যে আপনাকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার তো লিখলেন, তারপর ডিস্ট্রিক্ট ঢাকা থাকলে ঢাকা লিখবেন, তারপর আন্ডারলাইন ক্যাপিটাল লেটার, যে ডিস্ট্রিক্ট থাকবে সেই ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ক্যাপিটাল লেটার, হাইকোর্ট ডিভিশন মাঝখানে ক্যাপিটাল লেটার, তারপর একটু বাম দিকে নিয়ে সিভিল রিভিশনাল জুরিসডিকশন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, তারপর সিভিল আর ওখানে আছে ক্রিমিনাল অ্যাপিলেট, সিভিল রিভিশন, এটা এখন এখানে থাকে সিভিল অ্যাপিলেট আর সিভিল রিভিশন, এখন এটা শুধু এইটা থাকে সিভিল রিভিশন নম্বর ডট ডট অফ ডট ডট ইন দ্য ম্যাটার অফ, এখানে আপনার লেখা লাগবে, সেকশনটা লেখা লাগবে, অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 115 অফ 4 অফ দ্য কোড অফ ক্রিমিনাল কোড অফ সিভিল প্রসিডিউর, তারপরে ইন দ্য ম্যাটার অফ লোকের নাম ওই যে ওইভাবে অ্যাড্রেস দিবেন, বর্তমানের অ্যাড্রেস সহ, প্লেন্টিভ পিটিশনার, খেয়াল করেন কথাটা, প্লেন্টিভ পিটিশনার, তারপর ভার্সাস বিল, এখানে ফুল অ্যাড্রেস দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস সহ, ডিপেন্ডেন্ট অপোজিট পার্টি, সিভিল ডিভিশনের ক্ষেত্রে পিটিশনারের হবে হলো অপোজিট পার্টি, অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ, ওই যে যে অর্ডারের বিরুদ্ধে আপনি রিভিশনে সেই জিনিসটা, জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড ডট ডট পাসড বাই দ্য লার্নেড ডিস্ট্রিক্ট জাজ ঢাকা ইন সিভিল রিভিশন নম্বর ডট ডট অফ ডট ডট dismissing the revisional application and affirming the order dated dot dot passed by the learned first court of assistant judge Dhaka entitled suit number dot dot of dot dot। এই যে রিভিশন নাম্বারগুলো, তারিখগুলো, দেওয়ানি মামলার নাম্বারগুলো, তারিখগুলো, এগুলি কিন্তু খুব বুদ্ধি করে দেওয়া লাগবে, টাইম মিলায়, আমি বুঝাইতে পারছি কথা, টাইম মিলায়। তারপরে এই যে এখানে কিন্তু তাইদাদ মূল্যটা হবে অ্যাপ্লিকেশন ভ্যালু $1 ডট ডট আন্ডারলাইন সুট ভ্যালুড $1 ডট ডট। আচ্ছা, এখন যদি টাকার পরিমাণ উল্লেখ না থাকে প্রশ্নেতে, এত টাকা জমি বেচলো, এত টাকা দিল না, তাহলে আমি এখানে টাকা লেখার তো দরকার না, না একটা টাকার অঙ্ক, একটা টাকার অঙ্ক লিখবেন, কারণ ইনকমপ্লিট হয়ে যায় তো, তাহলে তো আর মামলা হলো না, প্রশ্নের না থাকলেও দিব। হ্যাঁ, তাহলে এখানে আমি একটা আন্দাজে টাকা বসা দিলাম, নামকে এবং সুট ভ্যালু যায়, ফিল ভ্যালু দেয়, একই তো আন্দাজে, মানে একেবারে কম ফিগার না, জমি দাম। তারপরে প্রধান বিচারপতির অ্যাড্রেসটা দিবেন, হ্যাঁ, তারপরে প্রধান বিচারপতির অ্যাড্রেস, প্রধান বিচারপতির নামটা একেবারে সঠিকভাবে দিতে হবে, কিন্তু নামটা ভুল না হয়, ক্লিয়ার হলো কথাটা, ভুল যেন না হয়। তারপরে হাম্বল পিটিশন অন বিহাফ অফ দ্য অ্যাবভ নেম পিটিশনার মোস্ট রেসপেক্টফুলি হাইফেন, তারপরে আপনি শিউইথ মানে মামলার পর্যায়ক্রমিক বর্ণনা দিলে গ্রাউন্ড, তারপর হ্যাঁ, এরপরে এখানে কিন্তু আলাদাভাবে গ্রাউন্ডস দেওয়া লাগবে, ঠিক আছে, ক্যাপিটাল লেটার, আর এই দেখেন গ্রাউন্ড যেখানেই লেখেন সেখানে রোমান, কিন্তু স্টেপ পিটিশনের ক্ষেত্রে যে গ্রাউন্ডগুলি দিতেছেন সেটা ভিন্ন করে গ্রাউন্ড লেখার দরকার নাই, এই জন্য কিন্তু ওখানে কিন্তু আবার রোমান সংখ্যা হবে না, ওইটা ম্যাথমেটিক্যাল সংখ্যাই হবে, ক্লিয়ার হলো কথাটা। আর এই যে এখানে ওই যে আপনি ওই তারিখগুলো, এই যে এখানকার এই যে এখানে যে তারিখগুলো যেভাবে 5 তারিখের বিক্ষুব্ধ এলাম, তো ওইভাবে সুন্দর করে এখানে দরকার 1 মিনিট বেশি নেবেন, কিন্তু এই জায়গাটার জন্য ভুল না হয়, এই জায়গা ভুল হলে তো আপনার এই যে হলো না, এই যে মামলাটা হলো না, ঠিক আছে। আর দেখেন এই যে এখানেও সিভিল ডিভিশনের ক্ষেত্রেও আপনার এই যে এফিডেভিট দেওয়া লাগবে, ঠিক আছে, এখানে এফিডেভিটটা এইভাবে দিবেন, আই ডট ডট সন অফ ডট ডট অ্যান্ড ডট ডট, হ্যাঁ, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, যদি প্রশ্নের মধ্যে এবি থাকে এবি করে দিব, নাম থাকলে নাম দিব, হ্যাঁ দিবেন, ঠিক আছে। তাই এটা পূর্ণ একটা মামলা হয়ে গেল এফিডেভিট বলতে দিয়ে। আরেকটি ব্যাপার, বিষয়টা আপনি প্র্যাকটিক্যাল একটা মামলার এফিডেভিট দেখবেন যে অ্যাডভোকেটের ঠিকানাটা এই যে মনে হয় এখানে পূর্ণাঙ্গ ঠিকানাটা ব্যবহার করা লাগে, বোঝা গেছে কথাটা? না, এইটা আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি, যেমন এখানে মনে হয় যে অফিস অ্যাডভোকেট একটা নাম দিলাম, আচ্ছা, এখানে আবার বলছি সদস্য নাম্বার, মেম্বারশিপ নাম্বার দিতে হবে, একটা আন্দাজে দিয়ে দিবেন, আন্দাজি দিবেন, এখানে খালি সদস্য নাম্বার না, এখানে মনে আপনি একটা অরিজিনাল মামলা দেখে নেবেন, এখানে চেম্বারের ঠিকানা পূর্ণাঙ্গ ঠিকানাই দেওয়া লাগবে, একটা ভুয়া ঠিকানা দিয়ে দিবেন, অরিজিনাল না, অরিজিনাল দিবেন না, কিন্তু ক্লিয়ার হয়েছে কথাটা? তা দেখেন কত জায়গায় এফিডেভিট লাগে, সুতরাং একটা এফিডেভিট যদি আপনি মুখস্থ করেন কত জায়গায় লাগতেছে, একই এফিডেভিট তো এই যে তারিখগুলো, সালগুলো আপনি কিন্তু বুঝে দিবেন, যেখানে তারিখ আর সালের প্রশ্ন। আচ্ছা, এখানে যে আমরা যে এফিডেভিট করলাম, যেদিন মামলাটা আমি ফাইল করছি সেই দিনকে তারিখ দেবো, এটা কারণ আমি যেদিন পরীক্ষা দিচ্ছি ওই দিনকে তারিখ,
ওইভাবে আপনি বুঝে দিবেন। ওই যে এখানে যেভাবে সেট করছেন টাইম সালটা, ওইভাবে বুঝে আপনি দিবেন। একদিন ধরেন সালের মধ্যে লেখা আছে 2010, আপনি কি 2024 দিবেন? মামলার ব্রিফের মধ্যে 2010 লেখা আছে, আপনি কি 2024 দিবেন? 2010 এক মাস 2 মাস পর এখানে ওই যে ওইভাবে বুঝে লিখবেন। আমি কি বুঝাইতে পারছি? আর আমরা লিখতাম কি পরীক্ষায় দিয়েছিলাম, যেদিন পরীক্ষা ছিল ওইদিকে ডেট দিছি। বুঝতে পারছি কথাটা? এই আর কি। আর সিভিল ডিভিশন কিন্তু অনেক বড় পূর্ণ একটা মামলা, সুতরাং অ্যাপিলটা ছোট, মানে ওইভাবে বুঝে আপনি অ্যান্সার দিবেন। ওই শুনে সিভিলের সিভিল আপিলও আসলো, সিভিল ডিভিশনও আসলো, অথবা তাহলে আপনি সিভিল আপিল দিবেন। আর দুটাই যদি সিভিল ডিভিশন থাকে তখন তো সিভিল ডিভিশন দিবে। তো আপনাকে খুব দ্রুততার সাথে লেখা দিতে হবে, দ্রুততার সাথে। ক্লিয়ার হয়েছে কথাটা? কিন্তু দেখেন সিভিল আপিলটা কিন্তু সমস্ত কিছু আছে সিভিলের রিভিশনে। আপনি এটা তো পূর্ণাঙ্গ একটা মামলা না, আর আপিলে যায় কিন্তু স্টে অর্ডার যদি দেয় তবেই কা পূর্ণাঙ্গ হচ্ছে, স্টে না দিলে পূর্ণাঙ্গ হচ্ছে না। কারণ কি? কেন? কারণটা কি? কারণ নিম্ন আদালত থেকে তো আপিলের নথি তলব করে, এই জন্য মামলা বড় করার এখানে দরকার নাই। ওই আলি তো দেখতে পাবেন নথি। ক্লিয়ার আছে কথাটা? আর রিভিশনে? রিভিশন তো তা না, রিভিশন তো তলব করে না, তলব করে তারপরে এখানে বড় করে দিতে হবে, এখানে বড় করে দিতে হবে। ক্লিয়ার আছে কথাটা? আপিলটা হচ্ছে যে আমি ওইটা রায় হয়েছে আর সঠিক কিনা এটার জন্য দিচ্ছি, আর রিভিশনটা হচ্ছে পর্যালোচনা করে দাও। এখানে আপনাকে বড় করে দিতে হবে, বড় হচ্ছে পর্যালোচনা করে। নিম্ন আদালতের নথি তো তলব করবেই, তারপরে আপনাকে মূল মামলায়, সিভিল ডিভিশন মূল মামলায় মানে বিস্তারিত লিখতে হবে। আর কি সিভিল ডিভিশনের সাথে আর কি আছে? স্টেমে আছে? সিভিল ডিভিশনের সাথে অনেক কিছু থাকে, অনেক কিছু। ওর সাথে বি লাগা যায় থাকে কি থাকে ওটাতে? থাকে ওই যে ইনজাংশন চায় সিভিল ডিভিশনে। হ্যাঁ, ইনজাংশন পিটিশন চায়। ইনজাংশন আবার কিরকম পিটিশন? হ্যাঁ, আছে, মহা ঝামেলা। ইনজাংশন চায়, কিন্তু সবই আপনার প্রস্তুতি নিয়ে যাইতে হবে। হ্যাঁ, খালি কয় এই একটা বড় একটা তিনটে বলে আসে যাবে, আর তিনটে কি আছে তা কয় না। স্যারের কথা একেবারে খারাপ না, আপনি যদি বুঝে তিনটে প্রশ্ন পড়তে পারেন, হ্যাঁ আমার মতো বুঝে যদি পড়তে পারেন তিনটে, তাহলে ইনজাংশন তো পাচ্ছি না, কমন ফালান যায়। ইনজাংশন আছে আমাদের? আছে, বুঝেন তো দেখি। এটা দেখে সিভিলের শেষ করছি। সিভিল ডিভিশনের মধ্যে দেখেন আর কি আছে। দেখেন তো,